أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমরা মাদক দ্রব্যের নিয়ন্ত্রণ আইনের গতদিন আলোচনা করছিলাম হচ্ছে 57 ধারা পর্যন্ত। আজকে একটু রিভিশন দিয়ে যাই 37 থেকে 57, তারপরে আর 2-3টা ধারা পড়বো, পরে আলহামদুলিল্লাহ আজকে আমরা মাদক দ্রব্য শেষ করব। আর মাদক দ্রব্যের নিয়ন্ত্রণ আইনের উপরে কি কালকে শুধু প্রশ্ন আলোচনা করবেন নাকি সড়ক পরিবহন শুরু করব? বলুন ভাই। সড়ক পরিবহন স্যার, সময় নাই। ঠিক প্রশ্ন আছে। দরকার নাই। হুম। তাহলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 37 ধারা হচ্ছে মাদকদ্রব্য উৎপাদনের জন্য কোন যন্ত্রপাতি যদি তার দখলে রাখে সেই ক্ষেত্রে তার শাস্তি 37। 38 ধারা হচ্ছে গাড়ি যানবাহন ইত্যাদি যদি ব্যবহার করতে দেয়। 39 ধারা হচ্ছে বেআইনি ভাবে যদি তল্লাশি করে বা হয়রানি করে। 40 ধারা হচ্ছে পৃষ্ঠপোষকতা, মদতদাতা যোগানদাতা, সেই ক্ষেত্রে তার শাস্তি। কিরূপ শাস্তি হবে? সংশ্লিষ্ট ধারায়, অর্থাৎ যেই অপরাধের জন্য সে সহায়তা করবে সেই অপরাধেরই শাস্তি হবে। 41 ধারা মাদকদ্রব্য অপরাধের সংগঠনে পরিচালনা দেওয়া, চেষ্টা করা, সহযোগিতা করা, সংগঠন হোক বা না হোক সমান দণ্ডে দণ্ডিত হবে। 42 ধারা যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের যদি কোনো লঙ্ঘন করে, অর্থাৎ কোনো শাস্তির বিধান নাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 42 ধারায়। আর যদি আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য সহযোগিতা না করে, বাধা প্রদান করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 42 ধারায়। 43 ধারা হচ্ছে কোম্পানি কর্তৃক অপরাধ, যদি সেটা তারা অজ্ঞাত সারে হয় সেক্ষেত্রে রেহাই পাবে, আর যদি জানিয়ে শুনিয়ে ভুল করে সেই ক্ষেত্রে 36-1-37 তাদের শাস্তি হবে। তারপরে হচ্ছে 44 ধারা অপরাধের বিচার, এটা আদালত নির্ধারণ করবেন কোন আদালতে তার বিচার হবে। 46 ধারা মাদকদ্রব্য অপরাধ আমলযোগ্য হবে। 47 ধারা হচ্ছে জামিন সংক্রান্ত বিধান, যদি সে রাষ্ট্র এবং অভিযোগকারী না জানে, দোষী সাব্যস্ত হওয়ার কারণ থাকে, সেক্ষেত্রে তাকে জামিন দেওয়া যাবে না। আর নারী শিশু বিকলাঙ্গ হইলে সেই ক্ষেত্রে তাকে জামিন দেওয়া যাবে। 48 ধারা হচ্ছে বিচারের বিশেষ পদ্ধতি। বিচারের বিশেষ পদ্ধতি যদি তার শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড 5 বছরের বেশি না হয় সেই ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার পদ্ধতি হবে ফৌজদারি কার্যবিধি আইনের 22 অধ্যায় অনুসারে। 49 বিচার কার্য মুলতবি, বিচার আরম্ভ হইলে এক নাগাড়ে চলবে, কোনো বিরতি দেওয়া যাবে না। তবে যদি ন্যায় বিচারের স্বার্থে হয় সেই ক্ষেত্রে অনধিক 3 কার্য দিবস মুলতবি করা যাবে। 50 ধারা হচ্ছে একত্রে বিচার, অর্থাৎ মাদকদ্রব্য অপরাধের সাথে যদি অন্য কোনো অপরাধ সংগঠিত হয় সেই ক্ষেত্রে দুই অপরাধের বিচার একত্রে করা যাবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 51 ধারা বিচার সমাপ্তির মেয়াদ, মামলা পরিচালনা শুরু হইলে 90 কার্য দিবস, এই সময় না পারলে আরো 30 কার্য দিবস বৃদ্ধি করা যাবে। আর দুইও যদি না পারে তাহলে কি করবেন, আরো 15 কার্য দিবস সময় বৃদ্ধি করা যাবে, তবে অবশ্যই এই 15 কার্য দিবসের মধ্যে বিচার সমাপ্ত করতে হবে। 42 ধারা হচ্ছে অভিযুক্ত শিশুর বিচার পদ্ধতি, অভিযুক্ত শিশুর বিচার পদ্ধতি শিশু আইন 2013 অনুসারে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 53 ধারা আপিল 30 কার্য দিবসের মধ্যে হাইকোর্ট বিভাগে করতে হবে। 54 ধারা অপরাধের অনুসন্ধান তদন্ত বিচার ফৌজদারি আইন অনুসারে হবে। তাহলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আমরা ফৌজদারি কার্যবিধি দুই জায়গার মধ্যে পাইছি। একটা পাইছি 22 ধারায়, 22 ধারায় কি আটক গ্রেপ্তার তল্লাশি, আর 54 ধারায় কি অপরাধের তদন্ত অনুসন্ধান বিচার। এই দুইটা দ্বারা মনে রাখবেন, ঠিক আছে? যে আটক তল্লাশি গ্রেপ্তার করবে 22 ধারায়, আর তদন্ত অনুসন্ধান বিচার করবে 54 ধারায়। 55 ধারা মাদকদ্রব্য অপরাধের সংগঠনে অনুমান, অর্থাৎ আদালত যদি কোনো ব্যক্তির নিকট থেকে কোনো দ্রব্য সরঞ্জামাদি সেবনের মালামাল পাওয়া যায় তাহলে আদালত অনুমান করতে পারবেন সে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধান লঙ্ঘন করছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 56 ধারা ক্যামেরায় গৃহীত ছবি, রেকর্ড, কথাবার্তা ইত্যাদি সাক্ষ্যমূল্য। ক্যামেরায় গৃহীত ছবি, অডিও, ভিডিও এগুলা সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্য। 57 ধারা
মোবাইল কোড আইন 2009 দ্বারাও মাদকদ্রব্য অপরাধের বিচার করা যাবে। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। মানে আজকের আলোচনা হচ্ছে 58 ধারা থেকে। এগুলো আমাদের তেমন প্রয়োজন নাই, তারপরও এমসিকিউর জন্য যদি চলে আসে সেই জন্য জানা। মাদক শুল্ক অর্থাৎ সরকার গেজেট দিয়ে যদি কোনো মাদক দ্রব্য আরোপ করতে পারেন বা সময় পরিবর্তন করতে পারবেন। সরকার গেজেট দিয়ে মাদক দ্রব্যের উপর কি করতে পারবেন, আরোপ করতে পারবেন বা সময় পরিবর্তন করতে পারবেন। এই যে আমাদের আসতেছে না, কি জানি বলে, এই ওটাকে কি বলে, জুন জুলাই, জুন জুলাইতে যেটা দেয় বাৎসরিক বাজেট, এই বাজেটের মধ্যে কি করবে, সেটা শুল্ক আরোপ করবে যে সিগারেটের উপরে তামাকের উপরে কতটুকু কর ব্যাট আরোপ হবে, সেটার বিষয়ে বলা আছে 58 ধারায়। তারপর হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 59 ধারা, মাদকদ্রব্য অঞ্চল ঘোষণা। সরকার জনস্বার্থে মাদকের ভয়াবহতার বিশ্লেষণ করিয়া মাদক অঞ্চল ঘোষণা করতে পারবে। মাদক অঞ্চল কি করবে, যে এই এলাকার মধ্যে মাদক বেশি চলে, অতএব সরকার এটারে নিয়ন্ত্রণ করার জন্য বা এটার অপরাধ সংগঠন কমানোর জন্য এটারে মাদক অঞ্চল ঘোষণা করবে। আর মাদকদ্রব্য অপরাধ অপরাধ সেটা কি করবে, প্রতিরোধ করবে। সরকার যেটারে মাদক অঞ্চল ঘোষণা করবে সেটা মাদকদ্রব্য প্রতিরোধ করবে, সেটা অধিদপ্তর, মাদকদ্রব্য অধিদপ্তর সেটা প্রতিরোধ করবেন। তারপর হচ্ছে মাদকদ্রব্য আইনের 60 ধারা, ক্ষতিপূরণ ইত্যাদির দাবি অগ্রহণযোগ্য, অর্থাৎ এই গ্রহণযোগ্য হবে না। এখন মাদকদ্রব্য অভিযানের লাইসেন্স পারমিট পাসধারী ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের জন্য ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষেত্রে সে ক্ষতিপূরণ দাবি করতে পারবে না। এখন এটার উদাহরণ আমরা কি দিতে পারি, উদাহরণ হচ্ছে, মনে করেন যে একজন পুলিশ অফিসার বা পেটি অফিসার কি করছে, মাদকদ্রব্য তল্লাশি করতে গেছে একটা মাদকের দোকানে যেটা লাইসেন্স পারমিট পাস আছে। এখন সেখানে লাইসেন্স পারমিট পাস থাকার পরেও অভিযান পরিচালনা করতে গিয়ে যদি তার কোনো প্রতিষ্ঠানের কোনো ক্ষয়ক্ষতি হয়, অর্থাৎ দেখা গেল তার দরজা ভাঙ্গা লাগছে বা তার প্রতিষ্ঠানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ চেয়ার টেবিল প্রতিষ্ঠানে যেগুলো জিনিসপত্র থাকে এইগুলার ক্ষয়ক্ষতি হয়েছে, এখন এইগুলার জন্য সে কি করতে পারবে না, কোনো ধরনের ক্ষতিপূরণ দাবি করতে পারবে না। আর যদিও দাবি করে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না 60 দ্বারা। আর 61 দ্বারা কি, অধিদপ্তর অর্থাৎ মাদক দ্রব্য অধিদপ্তর তালিকা প্রস্তুত করবে, যারা মাদকাসক্ত আছে তাদের নিরাময় কেন্দ্রে নিয়ে যাবে, তারপরে সরকার পুনর্বাসন কেন্দ্রের স্থাপনের অনুমতি দিতে পারেন বিধি মোতাবেক। এটাই হচ্ছে 61 ধারা। তাহলে এটা কার কাজ, এটা হচ্ছে মাদকদ্রব্য অধিদপ্তরের কাজ। তারপর হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 62 ধারা, রাসায়নিক পরীক্ষাগার স্থাপন এবং ইয়ার প্রতিবেদন, অর্থাৎ সরকারি গেজেট দ্বারা যদি রাসায়নিক পরীক্ষাগার স্থাপন করবে, সরকার গেজেটে যদি উল্লেখ করে সেই ক্ষেত্রে রাসায়নিক পরীক্ষাগার স্থাপন করবেন, রাসায়নিক পরীক্ষার প্রয়োজনে পরীক্ষাগারে প্রেরণ করবেন, রাসায়নিক পরীক্ষকের সাক্ষ্য সহ প্রতিবেদন সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে। তাহলে এখন আমরা পাইলাম কি, 62 দ্বারা পাইলাম রাসায়নিক পরীক্ষকের প্রতিবেদন সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। কত দ্বারা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 62 দ্বারা। 64 দ্বারা হয়েছে ক্ষমতা অর্পণ, মহাপরিচালক কি করবেন, লিখিতভাবে তার অধস্তন অফিসারকে ক্ষমতা অর্পণ করতে পারবেন। তারপরে হচ্ছে 66 দ্বারা, 65 প্রয়োজন নেই, 66 দ্বারা হচ্ছে পারস্পরিক সহযোগিতার বাধ্যবাধকতা, অর্থাৎ এই আইনে একে অন্যের সহযোগিতা করবে, ক্ষমতাপ্রাপ্ত অফিসার কোনো বিষয়ে তথ্য দিতে সাহায্য সহযোগিতা করতে বাধ্য থাকবেন। অর্থাৎ আপনি পুলিশ অফিসার একটা তথ্য জানতে চাইছেন, তখন সেটা সে কি করবে, সে তথ্য দিতে বাধ্য থাকবে। আর যদি বাধ্য না হয় তাহলে তার শাস্তি হবে কত দ্বারায়, সাহায্য সহযোগিতা যদি না করে তাহলে তার শাস্তি হবে কত দ্বারায়, কি হইলো বলেন না কেন, শাস্তি কত দ্বারায় হবে, 42 দ্বারা, একটু আগে বললাম না।
যে সাহায্য সহযোগিতা না করলে, প্রতিবন্ধকতা সৃষ্টি করলে, বাধা প্রদান করলে তার শাস্তি হবে 42 ধারায়। এই ছিল আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আলোচনা। এখন যেহেতু আমাদের আজকের সময় আছে, এই সময়ের ভিতরে আমরা কিছু প্রশ্ন আলোচনা করি। আর যদি আপনারা কোনো কিছু না বুঝেন তাহলে সেটা বিষয়ে আগে প্রশ্ন করে নেন, আপনাদের প্রশ্ন শেষ হইলে পরে আমি প্রশ্ন করব। আপনাদের কোনো প্রশ্ন আছে যে এটা বুঝি নাই, এরকম কোনো কিছু? স্যার 9-10-এর যদি অপরাধ হয় তাহলে সাজা কত হবে স্যার? 9-10। 9-10-এর অপরাধ তো পুরা সাজাই হয়েছে 36 ধারা। 9-10 ধারার শর্ত লঙ্ঘন করলে তার পুরো শাস্তি হচ্ছে 36 ধারা। 36 ধারার সবগুলা শাস্তি হচ্ছে 9-10-এর, আর কোনো ধারার শাস্তি নাই এখানে। এই যে 27টা একটু বলেন, বাজেয়াপ্তকরণ পদ্ধতি। 27 মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বাজেয়াপ্ত পদ্ধতি, কিভাবে বাজেয়াপ্ত করবে। এখন 27-এ বলা আছে হচ্ছে আদালতের অনুমতি নিতে হবে। ঠিক আছে, আদালতের অনুমতি নিতে হবে। মামলা চলাকালে আদালতের যদি অনুমতি, যেগুলো বাজেয়াপ্ত করার জন্য, সেগুলো আদালতে অনুমতি নিবেন। আদালত বাজেয়াপ্তর আদেশ দিবেন। আর মাদকদ্রব্য যদি বাজেয়াপ্ত না হয় তাহলে এটা মনে হয় যে মাদকদ্রব্য ছাড়া। তখন মনে করেন যে আছে কি গাড়ি, মাদকের সাথে গাড়ি ধরা পড়ে না, গাড়ি ধরা পড়ে, তখন এই গাড়িটা কি সিদ্ধান্ত হবে, তখন এই গাড়িটার সিদ্ধান্ত কি দিবেন, আদালতে দিবেন যে এটার মালিকরা দেওয়া হোক বা না দেওয়া হোক, সত্যতা যাচাই করিয়া মালিকরা সেটা দেওয়ার অনুমতি দিতে পারেন, না দেওয়ার অনুমতি দিতে পারেন। এটা হচ্ছে আদালতের ইচ্ছা। তারপরে হচ্ছে, এখন যদি এই যে অবৈধ মাদক যেগুলো আছে অথবা গাড়ি, এটা কি করা গেল, মালিক প্রতিষ্ঠা করতে পারলো না, তাহলে সেটার টাকা জমা করিয়া সরকারি কোষাগারে জমা দিতে হবে, বিক্রয় করিয়া সরকারি কোষাগারে টাকা জমা দিতে হবে। এই হইল 27 ধারা। আর যদি পরিত্যক্ত অবস্থায় কোনো মাদক উদ্ধার করা হয়, এখন সব মাদক যে অবৈধ মাদক তা তো আর না। কিছু মাদক বৈধ মাদক আছে, দেখা গেছে যে একজন লাইসেন্সধারী লোক, তার মাদক পড়ে গেছে, সে তার ব্যবসার জন্য নিয়ে যাচ্ছে, সেটা পড়ে গেছে। সেই ক্ষেত্রে যদি এইরকম কোনো মাদক হয় তাহলে 15 দিনের নোটিশ দিয়ে নোটিশ দিবেন যে মালিকানা দাবি করার জন্য। যদি কেউ যদি মালিকানা দাবি না করে তাহলে এটা ধ্বংস করবেন, ধ্বংস করিয়া এটা নিষ্পত্তি করবেন। এই হইল 27 ধারার আলোচনা। আর ওই কোন যে প্রশ্ন? ইয়াটা একটু বলেন, যে 18 কতিপয় লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বিধিনিষেধ। কতিপয় লাইসেন্স প্রদানের বিধিনিষেধ বলতে আপনার মনে করেন যে লাইসেন্স আছে, আপনার কি আছে, যেমন আমার ড্রাইভিং লাইসেন্স আছে। এখন যদি আমি মাদকের কোনো অপরাধে অভিযুক্ত হই, সেই ক্ষেত্রে আমার ড্রাইভিং লাইসেন্স কি হবে, বাতিল হয়ে যাব। আমার ড্রাইভিং লাইসেন্স আর বাতিল হয়ে যাব। আর আগ্নেয়াস্ত্র। বলতেছি ড্রাইভিং লাইসেন্সটা কি হবে, বাতিল হবে। এখন আমার কাছে অস্ত্রের লাইসেন্স আছে, ঠিক আছে, অস্ত্রের লাইসেন্স আছে। এখন মাদকের অপরাধের কারণে আমার অস্ত্রের লাইসেন্সও বাতিল হয়ে যাবে। ঠিক আছে, কারণ কি, আমি মাদকদ্রব্য অপরাধে অভিযুক্ত হয়েছি। এখন যেহেতু মাদকদ্রব্য অপরাধে অভিযুক্ত হয়েছি, সেই ক্ষেত্রে এখন আমার তো ড্রাইভিং লাইসেন্স আছে, আমার লাইসেন্সটা আমার পকেটেই আছে, আমার অস্ত্রের লাইসেন্সটা আমার কাছেই আছে, আমার অস্ত্র আমার কাছেই আছে। এখন আদালত কি বলছে, যেহেতু আপনি মাদকদ্রব্য অপরাধে অভিযুক্ত হয়ে গেছেন, আজকে আপনার রায় হয়ে গেছে, এখন আজকে যেহেতু আপনার রায় হয়েছে, আপনি অভিযুক্ত হয়েছেন, তখন আপনি কি করবেন, এই যে আপনার ড্রাইভিং লাইসেন্স আর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স, এগুলো নিয়ে কি করবেন, থানায় অথবা যে বিআরটি হইলে বিআরটি কর্তৃপক্ষের কাছে কি করবেন, জমা দিবেন। এটাই হইলো 18 ধারার আলোচনা। আর কোনো প্রশ্ন?
এটা তো 15 হবে নাকি? 15 দিনের মধ্যে লাইসেন্স প্রদানকারী অফিসার অথবা থানায় জমা দিবেন। কথা বুঝলাম না। এটা কি 15 দিনের মধ্যে হবে নাকি 15 দিনের জমা ভিতরে দেওয়াটা? আপনি নিয়ে জমা দিবেন, কারণ আপনি তো অভিযুক্ত না। হুম। কারণ আজকে কি হয়েছে, আপনার মাদকদ্রব্যের রায় হয়েছে, হুম। ঠিক আছে? এখন আজকে যে আপনি মাদকদ্রব্যের যে রায় হয়েছে, এই রায় থেকে আজকে হচ্ছে আপনার পণ্ড কার্য দিবস, আজকে থেকেই শুরু 15 দিন। আজকে থেকে আপনার 15 দিন শুরু, এই 15 দিনের ভিতরে আপনি এটা জমা দিতে হবে। এখন আপনি মনে করেন যে জমা দিলেন না, আপনার এই মেয়াদটা ক্রস করে দিল, তখনই কিন্তু এটা আবার অবৈধ হয়েছিল। কথা বুঝছেন? তখন আপনি আগ্নেয়াস্ত্র রাখার কারণে আপনি অস্ত্র আইনের অপরাধী হবেন, আর ড্রাইভিং লাইসেন্স এর বাতিল হওয়ার কারণে আপনার মোটরযান আইনে অপরাধী হবেন। স্যার এখানে যে একটা কথা বলছে যে এই, যদি কোনো ব্যক্তি একই আইনের ব্যক্তি এই আইনের 39 ধারা ব্যতীত, এই কথাটা স্যার একটু বুঝাই দিবেন স্যার। যেমন কোনটা বলেন? 18 যে কথাটা বলছে যে যদি কোনো ব্যক্তি এই আইনের 39 ধারা ব্যতীত অন্য কোনো ধারার অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়, তাহলে তাকে অগ্নিঅস্ত্র বা যানবাহন চলাচলের লাইসেন্স প্রদান করা যাবে না, এবং তা উক্ত লাইসেন্স থাকে তাহলে তা বাতিল হবে। আপনি বাতিলের বিষয় যেটা বললেন সেটা বুঝলাম, হুম। কিন্তু যে যদি কোনো ব্যক্তি এই আইনের 39 ধারা ব্যতীত অন্য কোনো ধারার অপরাধে, 39 39 ধারা ধারা, ব্যতীত 39 বলতে ধারা কি কইছে আপনি এটা কোন? 39 ধারা কি বলছে? 39 ধারা তো হয়রানি বলা হয়রানি হয়েছে তল্লাশি। বেআইনি বা ওই যে হয়রানিমূলক তল্লাশি করে হয়রানিমূলক যে। তল্লাশি কি করছেন আপনি? হয়রানিমূলক তল্লাশি করছেন। এখন হয়রানিমূলক তল্লাশি ব্যতীত আপনি যে কোনো অপরাধ করলে আপনার লাইসেন্স বাতিল হয়ে যাবে। এটাই হইলো 18 ধারা। আপনি কি করছেন? হয়রানিমূলক তল্লাশি করছেন। এখন স্যার হয়রানিমূলক তথা করে হচ্ছে যে তল্লাশি ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা হ্যাঁ, অফিসার। হ্যাঁ। এখন যাকে বাতিল করতেছে, যাকে বাতিল করা হচ্ছে, সে তো আর এই হয়রানিমূলক আমাকে তল্লাশি করতেছে না। আপনি আগে ভাষাটা বুঝেন। ভাষাটা বলছে কি যে 39 ধারা, এটা তো হচ্ছে ক্ষমতাপ্রাপ্ত অফিসার, অর্থাৎ কি এটা তো সরকারি কর্মচারী হচ্ছে এরা। হুম। 39 ধারার ব্যক্তিরা কি সরকারি কর্মচারী, সব কর্মচারী, আর বাকি যারা আছে সবাই কি বেসরকারি অথবা জনসাধারণ। সরকারি, বেসরকারি অথবা সরকারি। কিন্তু 39 ধারা হচ্ছে স্পেসিফিকলি সরকারি কর্মচারী। কারণ কোনো ওই সাধারণ পাবলিক গিয়ে কি তল্লাশি করতে পারবো? না। পারবে না। অতএব আপনি কি ক্ষমতাপ্রাপ্ত অফিসার, বা আপনি পুলিশ অফিসার, বা আপনি সেনাবাহিনীর অফিসার, আপনি কি করলেন গিয়া আপনি তল্লাশি করলেন, সেনাবাহিনী না, ওই যে বিজিবির অফিসার, আপনি গিয়ে তল্লাশি করলেন, সেই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে কি হবে? বিভাগীয় ব্যবস্থা নেবে। কিন্তু আর যারা আছে সবাই যদি তল্লাশি করে তাহলে সেটা তাদের জন্য অবৈধ হবে, তখন তারা ওই ফৌজদারি অপরাধে অভিযুক্ত হবে। এখন ওইখানে তো স্যার 39 তো স্যার যে কথা বললেন যে অফিসারের বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির বিচার হবে বা তার সাজা হবে, মানে আমার মাথায় এটাই ঢুকতেছে না যে 39 দ্বারা ব্যতীত, এই আইনের ব্যতীত হইলে তারা লাইসেন্সটা প্রদান করা যাবে না বা বিধিনিষেধটা আছে। এখন ওই যে আপনি যেটা বললেন যে সে যদি মাদকাসক্ত হয়, তার যদি আগ্নেয়াস্ত্র লাইসেন্স থাকে বা ড্রাইভিং লাইসেন্স থাকে, সেটা অবশ্যই বাতিল হবে। তাহলে এখানে এখন আমি তার আপনারা এই বলি, হ্যাঁ বাতিলের সাথে। ঠিক আছে, আমি আপনারা বলি। এখন আপনি কি করলেন? আপনি আপনার বাড়ির একটা ঘর ভাড়া দিলেন মাদকদ্রব্য বেচার জন্য, মাদকদ্রব্য বিক্রি উৎপাদন করার জন্য একটা ঘর ভাড়া দিলেন আপনার বাড়িতে, দিলেন কি না? জি স্যার। এখন আপনি যে ঘর ভাড়া দিলেন, আপনার শাস্তি কত দাঁড়ায়? আমার তো হবে গিয়া ওই 20, 22। 38 দাঁড়ায়। আপনার শাস্তি হবে 38 দাঁড়ায়। এখন আপনার 38 ধারায় যখন আপনি মাদকের অপরাধের সাথে জড়িত, কি জন্য জড়িত? আপনি ঘর ভাড়া দিছেন, ঠিক আছে? আপনি ঘর ভাড়া দিছেন, এই জন্য আপনি মাদকের অপরাধের সাথে জড়িত।
এখন আপনার ড্রাইভিং লাইসেন্স আছে না? জি স্যার আছে। যখনই আপনাকে দণ্ড দিবে তখনই আপনার ড্রাইভিং লাইসেন্সটা বাতিল হয়ে যাবে। কারণ কি? আপনি মাদকের সাথে সম্পৃক্ত। হুম। এখন আপনি কি করলেন? আপনি মাদকের লোকদের, ওই মাদকের আসামি ধরতে গেছে, আপনি বাধা প্রদান করলেন। মাদক দ্রব্য কারবারিরে আপনি হেফাজত করলেন, পুলিশকে বাধা দিলেন, দিয়ে আপনি মাদক দ্রব্যের লোককে হেফাজত করলেন, এই জন্য আপনাকে দণ্ড দিল। তাহলে আপনার কি হবে? ড্রাইভিং লাইসেন্স বাতিল হয়ে যাবে। কারণ কি? আপনি মাদকের সাথে সম্পৃক্ত, আপনি এইটা দিয়া মাদক আনা নেওয়া করবেন। ঠিক আছে? তার মানে স্যার এটা হচ্ছে এটা তাহলে সবচেয়ে সুন্দরভাবে মনে হয় এটা বোঝায় যে একজন মাদক কারবারিকে আমি আমার একটা যানবাহন থেকে ভাড়া দিচ্ছি, সেটা সে চলাচলের জন্য এবং তার মাদক ব্যবসায় ব্যবস্থা মানে এই ব্যবসার কাজে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আটক হুম, খাইছে, বাধা দিছি, বলছে যে এটা আমার তর্ক বিতর্ক করছে, সেই সুবাদে আমার লাইসেন্সটা বাতিল হয়ে যাবে, এটা মনে হয় নাকি? সঠিক। অর্থাৎ যারা এই মাদক দ্রব্য অপরাধে সাহায্য করবে, সহযোগিতা করবে, আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে, টাকা দিবে, জায়গা জমি দিবে, ঘর বাড়ি দিবে, গাড়ি দিবে, দিয়া এই মাদক কারবারিরে সাহায্য, সহযোগিতা, বন্ধু, পার্টনার হবে, তাদের কি হবে? লাইসেন্স বাতিল হবে, অস্ত্রের লাইসেন্স বাতিল হবে। ঠিক আছে স্যার। বুঝা গেছে? জি স্যার। আর কোনো প্রশ্ন? ওই যে 36-এর 2 স্যার, ওই যে 36-এর 2 তো আমরা জানি যে কোনো মাদকদ্রব্য অপরাধের জন্য দণ্ডিত হলে বর্ধিত দণ্ড। তো দণ্ড, হ্যাঁ না, দণ্ডিত হলে দণ্ড ভোগ করার পর যদি সে আবার পুনরায় যদি আবার যদি ওই যে বর্ধিত দণ্ড, একই এক অপরাধ কথায় করে, শেষ, বর্ধিত দণ্ড এটা। এটা দ্বিতীয়টা যদি বর্ধিত দণ্ড হয় তো 3 নম্বরে গিয়ে কি দ্বিতীয়বার দণ্ডিত নাকি? না, এখন 3 নাম্বার কি বলছে, যে এ প্রথমবার মাদকের অপরাধ করিয়া মনে করেন যে 1 বছর জেল খাটছে। প্রথমবার কোনটা? প্রথমবার দুই ওই যে দুই আপনি নাকি? আমরা যেই আসামিরা ধরি, এই তো হইছে প্রথমবার। না, আমি কোনটা বলতে চাচ্ছি স্যার, মানে 2-এ যে কথাটা বলছে, হ্যাঁ। 3-এ বলছে যে দ্বিতীয়বার। হুম। তিনেরটা হচ্ছে যে তিনেরটা হচ্ছে দ্বিতীয়বার, আর 2-এরটা হচ্ছে যে কি অপরাধের জন্য দণ্ডিত হইয়া দণ্ড আমি ভোগ আমি করার কি পর। বলি, আপনি আমার কথা বুঝেন। আপনি ওই বইয়ের যদি ওইগুলো যদি খুঁজতে চান তাহলে তো আর মনে করেন যে আর হবে না। আমি কি বলি, আমারটা আপনি সহজভাবে নেন। সেন্টুমিয়া। 36-এর 1 হচ্ছে প্রথমবার, আর 2 হচ্ছে দ্বিতীয়বার। না, 2 দ্বিতীয়বার কেন? 3 নম্বরে না দ্বিতীয়বার দেখতেছি, দ্বিতীয়বার দণ্ড। আপনি 1-এ দণ্ডিত হওয়ার পরে যখন আবার পুনরায় দণ্ড করবেন, অপরাধ করবেন, তখন হচ্ছে 2। এখন কি আপনাদের কি শেষ হয়েছে নি? শেষ হইলে আমি বলি। বলেন। স্যার আচ্ছা বলেন স্যার, স্যার। পুরা 36 এই স্যার আলোচনা করলাম। 36 আলোচনা করব, সমস্যা নাই। এই কিন্তু ভাই 36 অ্যাবসেন্স ধারা, ছিল তো করে ফেলেন। হ্যাঁ, 36 ধারার মূল অপরাধটা কোন কোন ধারা? 36 ধারার অপরাধটা হচ্ছে 9 ধারা এবং 10 ধারার অপরাধের কারণেই হচ্ছে 36 ধারায় তার শাস্তি। 9 ধারা এবং 10 ধারা কি করছে? তাদের নিষেধ করছে যে আপনারা এগুলা করবেন না। কি করবেন না? এই মাদকের অপরাধগুলা করবেন না, মাদকের গাছ লাগাবেন না, মাদক উৎপাদন করবেন না, মাদক বহন করবেন না, মাদক আমদানি করবেন না, রপ্তানি করবেন। এখন যদি আপনি এই নয়ে আপনাকে বাধা নিষেধ দিছে, তখন আপনি কি করছেন? নয়ের বাধা নিষেধ উপেক্ষা করিয়া আপনি এগুলো আপনার নিজের কাছে রাখছেন, চাষাবাদ করছেন, বহন করছেন, সেবন করছেন, তাহলে আপনার শাস্তি কোথায়? আপনার শাস্তি হবে 36 ধারা। 36-এর 1-এ আপনার শাস্তি। ঠিক আছে? এবং 36-এর 1-এ শাস্তি আপনার হচ্ছে মাদকের। এখন আপনার কাছে জিনিসটা পাইছে কি? আপনার কাছে জিনিসটা পাইছে হচ্ছে বাংলা মদ। তাহলে এখন 36-এর 1-এর কত হবে বাংলা মদ হইলে?
24, 36-এর 1-এর 24। এখন পরিমাণ পাইছে কতটুকু? আপনার কাছে পাইছে হচ্ছে হাফ লিটারই 1 বোতল মদ পাইছে, তাহলে আপনার শাস্তি হবে কততে? 36-এর 1-এর 24-এর ক। ঠিক আছে, 36-এর 1-এর 24-এর ক, এই পরিমাণগুলো আপনাকে মনে রাখতে হবে। এখন আপনি কি করলেন? এটা আপনার নিজের দখলে রাখার কারণে আপনি শাস্তি পেলেন। এখন আপনাকে বলতেছে যে আপনি কি করছেন? সেবন করছেন, মাদক সেবন করছেন করিয়ে আপনার বোতলে কিছু মাদক রয়েছে, মনে হয় যে হাফ লিটারের বোতল থেকে আপনি কিছু খাইছেন, খাইয়া এটা রয়েছে, তাহলে আপনার মদের শাস্তি হবে কত? 25। 25, 36-এর 1-এর 25। এখন আপনি কি করলেন? আপনি আপনার পকেটে 20 পিস ইয়াবা রাখলেন, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে কততে? 9 স্যার, 9 নয় তো, ক। 9-এর না, ক, ওই যে 10-এর ক। 10-এর, আর 9 হচ্ছে কি উৎপাদন প্রক্রিয়া করা, আর 9 হচ্ছে যে 10, উৎপাদন, প্রস্তুত, রূপান্তর। হ্যাঁ, আর 10 হচ্ছে কি দখল, শাস্তি। ক্রয় বিক্রয় করা। সেই এখন আপনার কাছে যদি দেখা গেল যে আপনি ইয়াবা বৈশা বৈশা সেবন করতেছেন, আপনি একটা ইয়াবা শেষ করছেন, আপনার কাছে 9টা ইয়াবা রয়েছে, তো এক্ষেত্রে আপনার শাস্তি হবে কত দাঁড়ায়? আপনি ইয়াবা ওই মনে 10। করেন যে সেবন করতেছেন, সেক্ষেত্রে আপনার শাস্তি হবে কত দাঁড়ায়? এখন সেবন তো করে ফেলছে, কিন্তু বডিতে তো মাল রিকভারি হয়েছে 9 পিস। 9 পিস, তাহলে শাস্তি হবে কত দাঁড়ায়? ওই যে কত হবে? কিসের ক? 10-এর 10-এর ক এবং 16 দ্বারা হবে। 10-এর ওই ক তো 16 হবে দ্বারা তো, এবং 16 16 দ্বারা দ্বারা হবে। 16 দ্বারা কি ওই যে সেবনের জন্য ওইটা 16 দ্বারা দিবে আর কি, হ্যাঁ, হ্যাঁ? সেবনের কারণে 16 দ্বারা, কারণ হেতু 1 পিস সেবন করে লিছে, আর কি করছে 9 পিস তার কাছে আছে, তাহলে 9 পিস তার দখলে রাখছে, এই জন্য তার হবে 10-এর ক, আর যেহেতু হে সেবন করছে এই জন্য হবে 16। বুঝা গেছে? সেন্টু ভাই খেয়াল করেন। আমার মাথা ঢুকতেছে না। ঢুকতেছে আপনি না? অ্যাবসেন্ট ছিলেন, আমি জানি। এই জন্যই তো বলি আপনারা ভিডিও মোডে দেখেন, তাহলে মনে হয় যে বুঝবেন ভালো, কারণ আপনারা তো ভাই ভিডিও অফ করিয়া কই দেখেন না দেখেন সেটা তো আর আমি জানি না, কথা বুঝছেন? ও অ্যাবসেন্ট ছিল, ক্লাস অ্যাবসেন্ট ছিল, এই জন্য হ্যাঁ, বুঝতেছেন। মনে করেন যে সেন্টু মিয়া কি করছে, 10 পিস ইয়াবা তার সাথে নিছে, 10 পিস ইয়াবা তার সাথে নিছে, যে সে এটা নিয়া অক্ষয় বাবুরে দিবে। এখন প্রতিমধ্যে পুলিশে তারে রিকাবি বাজার আটক করছে, আটক করার পরে সেন্টু মিয়ার ডাইন পকেট থেকে কাগজে মুড়ানো অবস্থায় 10 পিস ইয়াবা উদ্ধার করছে, সেই ক্ষেত্রে সেন্টু মিয়ার শাস্তি হবে কততে? এটা তো স্যার দেওয়া আছে 10-এর 1-এর গতে, গরুর গ। জি না, আর 36-এর, এটা পরিমাণ না, ওনারা পরিমাণটা 36-এর বলেন। 1-এর 10-এর ক। 10-এর ক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36 ধারার মধ্যে প্রত্যেকটার পরিমাণ উল্লেখ করা আছে, ক, খ, গ। ইয়াবা কি করবেন? আপনি 1000 পিস ইয়াবা অথবা 100 গ্রাম আপনি বিক্রি করার জন্য সাথে নিছেন, তাহলে আপনার শাস্তি হবে কততে? কতে। কতে। শাস্তি হবে কততে? কতে, বিক্রি করার জন্য ক। নিছেন। এখন যদি না আপনি সেটা পরিমাণ যদি 1900 হয় অথবা 1999, অর্থাৎ 2000 পিসের কম, 2000 পিসের কত হবে? কম হইলে আপনার শাস্তি হবে 10-এর ক। এটা কি জন্য? আপনি বিক্রি করার জন্য নিছেন। আর যদি
2000 পিস থেকে 4000 পিসের কম হয়, অর্থাৎ 2000 পিস থেকে 3999 পিস, তাহলে আপনার শাস্তি হবে কি 10-এর খতে, ও 10-এর খ। আর যখনই আপনার 4000 পিসের বেশি, এখন 1 লাখ 2 লাখ 5 লাখ যাই হোক, তখনই আপনার শাস্তি হবে 10-এর গ। বুঝা গেছে? এটা কি স্যার তাহলে ওই যে 37-এর 1-এর 10-এর ক যে এটা বললেন স্যার? সঠিক কি সঠিক সঠিক। এটা তো 36-এর টেবিল মামলা। 1-এর 10-এর ক খ গ এটা বললাম, কারণ আমরা মাদক দ্রব্যের আচ্ছা স্যার। এই ক খ গ এর পরিমাণটা আপনারা জানতে হবে, কারণ আপনি পরিমাণ না জানলে আপনি তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারবেন না। তাহলে আফিমে কি বলছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আফিমে কি বলছে? আফিম কত গ্রাম হইলে তার বিরুদ্ধে ব্যবস্থা? আপিমে বলছে 6 দ্বারা 6 এর ক, যদি 100 গ্রাম বা 5 ইয়ার কি ওই যে 1 মিলিমিটার আর কি। বলেন। 6 এর 36-এর 6 এর ক, হুম 100 100 গ্রাম, গ্রামের 1 কম থেকে হইলে 100 গ্রামের ভিতরে থাকলে, মানে 1 থেকে 100 গ্রামের কম হলে, ঠিক আছে, 1 গ্রাম হ্যাঁ থেকে 100 100 গ্রাম, গ্রামের উপর 100 গ্রামের উপরে 1 কেজির নিচে, হ্যাঁ হইলে খ। মানে 999 গ্রাম হলো খ হবে। 1000 আর থেকে সেটা 10 কেজি হোক 100 কেজি হোক গ। 1 কেজি থেকে শুরু করিয়া যদি এর উপরে যত কেজি হোক সেটা হবে গ। এটা কি করলে? গ। আফিম কি করলে? আপিম সেবন করলে, কয় বিক্রি করলে, কয় বিক্রি ক্রয় করলে, বিক্রয় করলে, ক্রয় বিক্রয় করলে, এখন হে বিক্রয়ের জন্য তার কাছে রাখছে অথবা সে কিনিয়ে নিয়ে আসছে, ঠিক আছে, তখন তার শাস্তি হবে 6-এর এই যে 100 গ্রাম হইলে, 100 গ্রামের কম হইলে ক, 100 গ্রামের বেশি, 1000 গ্রামের কম হইলে খ, আবার 1 কেজি কিছু থেকে বাদ। বেশি হইলে এটা হবে ক। আর হিরোইনের পরিমাণ কত? হিরোইন কোকেনের পরিমাণ হিরোইন 5 গ্রাম, 5 গ্রাম থেকে 100, 5 গ্রাম থেকে 25 গ্রাম। সরি 25 গ্রাম। না, প্রথমটা হচ্ছে 5 গ্রামের কম হইলে, ঠিক আছে, কোনটা 5 গ্রামের কম? প্রথমটা 5 গ্রামের কম হইলে, আর দ্বিতীয়টা কি 6 গ্রাম থাকিয়া 5 গ্রাম থাকি 25 গ্রামের কম হইলে, অর্থাৎ 5 থাকি 24। আর গ হচ্ছে কি 25 গ্রামের বেশি, এবং 25 গ্রামের বেশি যত 1000 কেজি হোক, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে কি গতে। সেটা কি করছে সে? উৎপাদন প্রস্তুত করছে, ঠিক আছে, উৎপাদন প্রস্তুত করছে, তাহলে তার শাস্তি হবে কততে? 7-এ। আর যদি সেম পরিমাণ এটা কি করে ক্রয় করে, বিক্রয় করে, মজুদ করে, সংরক্ষণ করে, তাহলে তার শাস্তি হবে 8 দ্বারায়। 8-এর সেম ক খ গ। তাহলে সাথে কি উৎপাদন প্রস্তুত হিরোইন কোকেন, 8-এ হচ্ছে হিরোইন কোকেন ক্রয় বিক্রয় মজুদ সংরক্ষণ করলে তার শাস্তি হবে 8 দ্বারায়। 5 গ্রামের কম হইলে ক, 5 গ্রাম থেকে 25 গ্রামের কম হইলে ক, আর 25 গ্রামের বেশি হইলে ক। আর 9 হচ্ছে কি ইয়াবা, উৎপাদন প্রস্তুত রূপান্তর করলে। প্রথমটা হচ্ছে 1000 পিস বা 100 গ্রাম, 1000 পিসে 100 গ্রাম হয় ইয়াবা, তাহলে 1000 পিসের কম হইলে ক, 1000 পিস থেকে 2000 পিসের কম হইলে ক, আর 2000 পিসের বেশি হইলে গ। এখন যদি সেটা সে ক্রয় বিক্রয় সংরক্ষণ মজুদ করে, তাহলে সেটা হবে কি 10। এখানে আবার পরিমাণ একটু ভিন্ন, সে বিক্রয়ের জন্য 2000 পিসের কম হইলে ক, আর 2000 পিসের বেশি কিন্তু 4000 পিসের কম, বা 200 গ্রামের বেশি বা 400 গ্রামের কম, সেই ক্ষেত্রে হইলে খ। আর 400 গ্রামের বেশি বা 4000 পিসের বেশি হইলে তার শাস্তি হবে গ, ঠিক আছে। তারপরে হচ্ছে 13 দ্বারা ফেন্সিডিল। ফেন্সিডিল কি করছে? উৎপাদন প্রস্তুত রূপান্তর করছে। পরিমাণ কতটুকু?
500 গ্রাম, অর্থাৎ হাফ লিটার। 500 গ্রাম বা হাফ লিটারের 5 কম হইলে লিটার। ক, আর হাফ লিটারের বেশি 5 লিটারের কম হইলে ক, আর 5 লিটারের বেশি হইলে ক। আর সেম এটা কি করছে, সে ক্রয় বিক্রয় করছে, মজুদ করছে, নিজের দখলে রাখছে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 14তে। পরিমাণ সমান, হাফ লিটারের কম হইলে ক, হাফ লিটারের বেশি 5 লিটারের কম খ, 5 লিটারের বেশি হইলে ক। ঠিক আছে? হ্যাঁ, তারপরে হচ্ছে কি, এই যে আফিম 6, 7 হচ্ছে হিরোইন কোকেন, 9 হচ্ছে ইয়াবা, 13 হচ্ছে ফেন্সিডিল, এটা কি করছে, সে নিজে খাইছে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে কত, 16। শাস্তি কত, 16। তুলো। আর 17তে কি, আপনি কোম্পানি সিগারেটের প্যাকেটের মধ্যে দেওয়া ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এটা দিচ্ছেন না, তাহলে আপনার শাস্তি হবে 17। আর 18 দ্বারা হচ্ছে কি, পরিবেশ রক্ষার জন্য গাঁজা গাছ লাগানো। তখন গাঁজা গাছ কি করলেন, লাগাইলেন, আপনি হাওর ক্ষেত করলেন, এখন শাস্তি হইলো 18। এখন গাছ কয়টা লাগাইছেন, বাড়ির উঠানে 50টা লাগাইছেন, 18 ক। এখন 50টার বেশি 500টার কম খ, আর যদি 500টার বেশি হয় গাছ, তাহলে সেটা হবে গ। তখন আপনি কি করছেন, গাঁজা ক্রয় করছেন, বিক্রয় করছেন, মজুদ করছেন, সংরক্ষণ করছেন। এখন কত কেজি করছেন, 5 কেজির কম হইলে ক, 5 কেজির বেশি 15 কেজির কম খ, আর 15 কেজির বেশি হইলে ক। ঠিক আছে? এখন আপনি কি করলেন, গাঁজা সেবন করলেন, তাহলে আপনার শাস্তি হবে কত,